ক্লাস 9 তোদের আজকে যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে মূলদ রাশি। অ্যাকচুয়ালি যদি ভালো করে বলতে হয়, আমরা জানি না, বাট আমাদের কাছে কিন্তু রাশি দুই প্রকারের। একটা হচ্ছে মূলদ রাশি, সরি ভুল বলছি, একটা হচ্ছে বাস্তব রাশি। যে চ্যাপ্টারটার নাম বাস্তব রাশি, আমি প্রথমে ভুল বলেছিলাম মূলদ রাশি, চ্যাপ্টারটির নাম হচ্ছে বাস্তব রাশি। এখন রাশি বা সংখ্যা অ্যাকচুয়ালি কিন্তু দুই প্রকারের হয়। একটা হচ্ছে বাস্তব রাশি, আর একটা হচ্ছে কাল্পনিক রাশি বা ইমাজিনারি নাম্বার, যে সম্বন্ধে তোরা কোনোদিন আজ অব্দি শুনিসনি। কারণ আমরা ক্লাস 10 অবধি যত অঙ্ক শিখবো সবটাই হচ্ছে বাস্তব রাশি রিলেটেড অঙ্ক, মনে থাকবে এটা। এখন এই যে বাস্তব রাশি বা রিয়েল নাম্বার, এই যে রিয়েল নাম্বার বা বাস্তব রাশি, এর মধ্যে আমাদের সমস্ত নাম্বার সিস্টেম অবস্থান করছে আজ অবধি আমরা যা যা শুনেছি। এবার তোরা বলছিস আজ অবধি আবার নাম্বার সিস্টেমের কি কি শুনেছি, তো তোদের তাদের জন্য বলি আমি কি কি শুনেছি দেখে নে। দেখ, আমরা 2 এর সম্বন্ধে শুনেছি, আমরা 12 সম্বন্ধে শুনেছি, আমরা 231 সম্বন্ধে শুনেছি 231, আমরা 0 সম্বন্ধে শুনেছি, আমরা মাইনাস হাফের সম্বন্ধে শুনেছি, আমরা -4 শুনেছি, আমরা √5, আমরা √5/11 এই জাতীয় সংখ্যা সম্বন্ধেও শুনেছি। তাহলে এত রকম সংখ্যা সম্বন্ধে আমরা আজ অবধি পরিচিত হয়ে এসেছি। তো এই যত রকম সংখ্যা আমি এখানে এক্সাম্পল দিয়েছি, এই সমস্ত সংখ্যা কিন্তু বাস্তব রাশি বা বাস্তব সংখ্যার মধ্যে অবস্থান করছে। এখন হ্যাঁ, ডেফিনেটলি বাস্তব সংখ্যা তো একটা বংশ, মনে কর এটা একটা হেড অফ দ্য ফ্যামিলি। এখন তার তো অনেকগুলো, আর তার সন্তান, তার কন্যা, তাদের মধ্যে তো অনেক ভাগ তৈরি হবে, রাইট? চেন, রাইট, চেন, পারফেক্ট ওয়ার্ড। তো এই চেন তৈরি হবে। তো এখন এই যে বাস্তব রাশি যদি আমাকে ব্যাখ্যা করতে হয়, তো অবশ্যই একবার বলে রাখি যে বাস্তব রাশি ছাড়াও কিন্তু আরেক জাতীয় রাশি আছে, যদিও তোদের এই মুহূর্তে কাজে লাগছে না, ক্লাস 11 এ কি কাজে লাগবে, সেটা হচ্ছে কাল্পনিক রাশি বা ইমাজিনারি নাম্বার। Now that I stands for imaginary number which is √(-1). Now আমি বেশি তোদের কনফিউজ করব না এই মুহূর্তে ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক রাশি সম্বন্ধে বলে, কারণ সিলেবাসেও নেই, প্লাস এখন তোদের আপাতত সময়তে কাজে লাগবেও না। কিন্তু তবু কিছু তো বলার প্রয়োজন আছে, তো জেনে রাখ একটা বাস্তব রাশি আর একটা কাল্পনিক রাশি বা ইমাজিনারি নাম্বার, তার মধ্যে বেসিক ডিফারেন্সটা কি। তুই এইখানে যত রাশি লিখেছি, they all are the real numbers, they all are the real numbers। এদের সবাইকে তুই এক ধার থেকে হোল স্কয়ার কর, 2 হোল স্কয়ার করলাম 4 পেলাম, -4 হোল স্কয়ার করলাম কি পেলাম 16 পেলাম। আমি কি একবারে -16 বলি কখনো? আমি -1/2 এর হোল স্কয়ার করলাম কি পেলাম 1/4। আমি কি একবারে -1/4 বলি? 0 হোল স্কয়ার করলাম 0 পেলাম, √5 এর হোল স্কয়ার করলাম 5 পেলাম, রাইট? তো আমি দেখতে পাচ্ছি যে আমার সংখ্যা যাই থাকুক না কেন, আমি যদি স্কয়ার করি, আমি কিন্তু ফাইনালি যে আনসারটা পাচ্ছি দ্যাট ইজ ইন দ্য পজিটিভ, ধনাত্মক সংখ্যা পাচ্ছি। কোনোদিন নেগেটিভ সংখ্যা পাই না আফটার ডুইং দ্যাট স্কয়ার। যখন স্কয়ারটা করে দিচ্ছি তারপরে কোনোদিন ঋণাত্মক সংখ্যা পাই না। কিন্তু কাল্পনিক বা ইমাজিনারি নাম্বারের ক্ষেত্রে তুই যদি হোল স্কয়ার করিস, ইভেন আফটার ডুইং দ্যাট স্কয়ার you will have the answer in negative। লাইক একটা তোরা এখন তোদের মনে প্রশ্ন আসতে পারে যে উদাহরণ দিয়ে বোঝাও, i দিয়ে তো এক্সপ্রেস করছি √(-1) কে। নাও হোয়াটস অ্যাবাউট দ্য এক্সাম্পলস? দেখ, -12, √(-11), √(-121), √(101) দেখে কিছু আন্দাজ করতে পারছিস? কিছু সিমিলারিটি আছে রাশিগুলোর মধ্যে? কিছু মিল খুঁজে পাচ্ছিস তোরা? কি সবকটা পূর্ণ সংখ্যা, সবকটা রুট করলে মাইনাসেরই অ্যানসার আসে। সেটা তো পরে আসে সে বিষয়। আপাতত অবস্থা যতগুলো সংখ্যা দেখলি কি মিল আছে? হ্যাঁ, রুটের মধ্যে মাইনাস আছে, রুটের মধ্যে, এটাও তো রুট ছিল √5, এটাও রুট ছিল √5/11, but what's about this √(-101)? What's about this √(-11)? তো এই যে রুটটার ভেতরে মাইনাস আছে, এর ফলে ঘটনাটা কি ঘটবে? যখন আমি স্কয়ার করব, I'll have the answer in -11। আমি যখন স্কয়ার করব, -12 স্কয়ার করলাম -121, -121 c স্কয়ার
সি আমি স্কোয়ার করা সত্ত্বেও আমার আনসার কিন্তু মাইনাসে আসছে, রাইট? সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন রিয়েল নাম্বার অ্যান্ড ইমাজিনারি নাম্বার। বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যার মধ্যে এটা হচ্ছে মূল পার্থক্য। তোদের এই মুহূর্তে এর থেকে বেশি কি জানার প্রয়োজন নেই, যদি এটারও প্রয়োজন নেই তবু বলে রাখলাম তোদের একটু জ্ঞান অর্জনের জন্য। ওয়েল, তো আজকে আমার তো কাল্পনিক রাশি নিয়ে বক্তব্য নয়, তাই এটাকে আমি মুছেই দিলাম। নাও আসে এবার এরা, এই যে বংশে বিশাল বড় একটা বংশ পাওয়া গেছে, বংশ পরিচয় পাওয়া গেছে, যা কিনা বাস্তব সাম্রাজ্যের মধ্যে পড়ছে। তো এই বাস্তব সাম্রাজ্যের মধ্যে পড়তে পড়তে তোদের সংখ্যা সম্বন্ধে আমার ধারণা দিতে হবে। যদিও আমরা ছোটবেলা থেকে এই সম্বন্ধে আলোচনা করে এসেছি, বাট আজকে একটা বিস্তারিত আলোচনা করব। শোন, ধর 1 2 5 9 121 231 করে ডট 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 অনেক প্রচুর সংখ্যা পেয়েছি। এই পুরো ব্যাপারটা যেটা, এই পুরো ব্যাপারটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার মানে তুই চেহারাটা ভালো করে খেয়াল করিস, দেখবি 1 2 3 4 করে অনন্ত বিস্তৃত, ইনফাইনাইট অবধি যাচ্ছে এই বিস্তারটা। তাহলে সেক্ষেত্রে তাদের বলা হয় স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। ওকে, নাও তুই কি এখানে কাউকে মিস করছিস কোন একটা সংখ্যাকে? কে যেন নেই, জিরো। জিরোকে মিস করছিস, তাই তো? এ বাবা, জিরোটা থাকলে ভালো লাগতো তো। ঠিক আছে, জিরো দিয়ে দিলাম, তো ভালো লাগবে তো? জিরো দিলাম, যেই জিরো দিলাম, দ্যাট এই ট্রায়াঙ্গেলটা যেটা ফর্ম হলো তার মধ্যে কে কে আছে? জিরো আছে, অ্যাজ ওয়েল অ্যাজ 1 2 3 4 করে পজিটিভে ইনফাইনাইট অবধি, ধনাত্মক রাশিতে ইনফাইনাইট অবধি সংখ্যা রেখা মনে আছে? শূন্য থেকে ডান দিকে গেলে তো ধনাত্মক আর বাঁ দিকে গেলে তো ঋণাত্মক সংখ্যা পাওয়া যায়। তো পজিটিভে ইনফাইনাইট অবধি আমরা পাচ্ছি জিরো থেকে স্টার্ট করে। তো যখন এই জিরোটাকে অ্যাড করে দিলাম, এটাকে বলা হবে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার, রাইট? তাহলে 1 2 3 4 5 স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, 0 1 2 3 4 5 অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। না, তোরা কোন সংখ্যাকে মিস করছিস? এবার কোন সংখ্যাকে মিস করছিস? ওই ও বলছে না, করছে না, মানে তোর মাথাতে আর কোনো সংখ্যা আসছেই না। মাইনাস এক্স্যাক্টলি, মাইনাস গুলো কোথায় গেল? তুই ভাবছিস জিরো তো আছে, প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস করে ইনফাইনাইট অবধি তারাও আছে। হোয়াটস অ্যাবাউট দ্য মাইনাস? ওটা কি বানা জলে ভেসে এসছে? না। তো ওদেরকে ওরা ঠিক আছে, ওদের মাইনাস পর্যন্ত চল, -1 -3 -5 -121 -391 -1024 -2030 341 ইনফাইনাইট অবধি চলবে মাইনাসে। যেই মাত্র এই মাইনাসটাকে ইনক্লুড করে দিলাম, সেই মুহূর্তে এই যে আমার যে কোঅর্ডিনেটরটা ড্র করলাম, চতুর্ভুজটা ড্র করলাম, তার মধ্যে কারা কারা আছে? 0 1 2 3 4 5 6 করে ইনফাইনাইট অবধি, আবার -1 -2 -3 করে আবার ইনফাইনাইট অবধি, তাই তো? 0 আছে 1 2 3 4 5 6 করে ইনফাইনাইট অবধি, আবার -1 -2 -3 করে এদিকে আবার মাইনাস ইনফাইনাইট অবধি রয়েছে। তাহলে বিস্তারটা তো এই চেহারা নিয়েছে, হ্যাঁ কি না? এই যে চেহারাটা নিল, এই এন্টার ফ্যামিলিটাকে বলা হবে এই অবস্থায় কি বলা হবে? পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার। পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার। তারপর পূর্ণ সংখ্যা মধ্যে কারা কারা আছে? 0 আছে, 1 2 3 4 করে পজিটিভ নাম্বারস রয়েছে, -1 -2 -3 করে নেগেটিভ নাম্বারসও রয়েছে। সো এই পুরো ব্যাপারটা হচ্ছে আমার কাছে একটা পূর্ণ সংখ্যা। বোঝা গেল ব্যাপারটা? এবার পূর্ণ সংখ্যা যখন বলছি, তখন তোদের আমাকে একটা কথা বলতেই হয়। 1 2 3 4 মানে পজিটিভ, প্লাস 1 +2 +3 +4 করে ইনফাইনাইট অবধি, তাদের বলা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার নাম্বার। -1 -2 -3 -4 -7 করে ইনফাইনাইট অবধি যখন গেলাম, তাকে বলা হবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার নাম্বার। নাও বানের জলে ভেসে এসছে কি শূন্য? শূন্যকে তুই ভাবছিস শূন্যকে, সত্যি তো তুই বলছিস শূন্যকে অখণ্ড সংখ্যা, শূন্য যেই তুমি দিয়েছিলে সঙ্গে সঙ্গে একটা অখণ্ড সংখ্যা হয়ে গেছে। হ্যাঁ সেটা ঠিক আছে,
তর্কের ক্ষেত্রে মেনে নেওয়াই যায় যে হ্যাঁ শূন্য একটি অখণ্ড সংখ্যা, হ্যাঁ এটাই নাকি পারফেক্ট আনসার। বাট আমাকে যদি শূন্যকে আরো ভালো করে ব্যাখ্যা করতে হয় তা আমি বলবো শূন্য একটা পূর্ণ সংখ্যা যে না তো ঋণাত্মক না তো ধনাত্মক, neither positive nor negative but an integer number. 0 is an integer number, neither positive nor negative. শূন্য একটি পূর্ণ সংখ্যা, তার গায়ে কোনো ধনাত্মক বা ঋণাত্মকের কোনো স্ট্যাম্প বসানো হয়নি, জাস্ট অনলি অ্যান লাইক ইন্টিজার নাম্বার। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে যদি এই প্রশ্নটা খুব আসে শর্ট কোয়েশ্চেনে যে শূন্য কি, তাহলে শূন্য তুই যেটা বললি অখণ্ড সংখ্যাটা যদি তুই লিখিস আমি কাটতে পারবো, ঠিক আছে, বাট আমি খুশি হব কিসে? আমি বলবো শূন্য একটি পূর্ণ সংখ্যা, সে ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়, শুধুমাত্র পূর্ণ সংখ্যা। দ্যাট ইজ দ্য পারফেক্ট আনসার। ক্লিয়ার? ওয়েল, এবার এইসব করতে করতে তোদের মাথাতে অন্য কারোর সম্বন্ধে আসছে চিন্তা ভাবনা? বল। ভগ্নাংশ। ভগ্নাংশ, হ্যাঁ ঠিক, ভগ্নাংশকে তো দেখিনি এতক্ষণ ধরে। তাহলে ভগ্নাংশকে ভাবলাম 1/2, 1/5, 5/7, 9/7, 11/13। যেই মাত্র এই ভগ্নাংশ বা নিয়ে চলে এলাম তখন এই ভগ্নাংশকে নিয়ে এই যে পেন্টাগনটা ড্র করলাম আমি, এই পেন্টাগনের মধ্যে কারা কারা আছে? 0 1 2 3 4 5 6 করে দিকে আছে, -1 -2 -3 করে এদিকে আছে। আবার তার সঙ্গে সঙ্গে নাকি 11/13, হাফ, 5/7, 9/7 কাইন্ড অফ জিনিসপত্রও রয়েছে, -1/5 ও রয়েছে। আপনি মাইনাস কোথায় গেল? সবাই রয়েছে। তাহলে এদেরকে নিয়ে কি বলে ডাকা হবে? এদেরকে নিয়ে বলা হবে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা বা ইংলিশে রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। এবার আমাকে একটু ব্রেক করতে হবে, বেশ গাড়ি চলছিল হো করে, এবার একটু থামতে হবে। কেন থামতে হবে? কারণ আমি আমার একটা ভালো স্টেশন এসে দাঁড়িয়েছি। কি স্টেশন? মূলদ রাশি, মূলদ সংখ্যা। কারণ আপাত সময়তে পরের বেশ কিছু সময় আমাকে শুধু মূলদ রাশি নিয়ে মাথা ঘামাতে হবে। তাই মূলদ সম্বন্ধে বলি। কে বলবে মূলদ সংখ্যা কাকে বলে? হোয়াট ইজ রেশনাল নাম্বার? হোয়াট ইজ রেশনাল নাম্বার? বলো। যে সংখ্যাকে p বাই q আকারে প্রকাশ করা যায় কিন্তু q নট ইকুয়ালস টু 0 তাকে মূলদ সংখ্যা বলে। Anyone else? Anyone else? আর কেউ? ওয়েল, একদম ঠিকই বলেছিস। একটা শব্দ আমি মিস করলাম, শুনলে খুব খুশি হতাম। যে সংখ্যাকে p বাই q আকারে প্রকাশ করা যায়, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়ালস টু 0। তুই যদি বলিস যে p বাই q আকারে প্রকাশ করা যায় এবং q নট ইকুয়ালস টু 0, আমি নাম্বার কাটতে পারবো না, বাট আই উইল নট বি হ্যাপি। আমি খুশি হব এই কথাটা শুনলে যে p বাই q আকারে প্রকাশ করা যায় এবং p q are the integer numbers and q not equals to 0. p q পূর্ণ সংখ্যা এবং q শূন্য নয়, আর যাই হোক শূন্য নয়। কে শূন্য না? q। আই এম নট টকিং অ্যাবাউট দ্য p যা খুশি হতে পারে, p শূন্য হতে পারে, p কে সেই স্বাধীনতা দেওয়া আছে। আর q কে বলেছি q তুই যদি শূন্য হবি না বলে রাখলাম, যদি শূন্য হস তোর মাথা থেকে মূলদ রাশি কাটাং করে কেটে দেবো, বলে দূর হয়ে যায় মূলদ রাশির ফ্যামিলি থেকে, যদি একবার q শূন্য হয়ে যায়। এই হলো ব্যাপার। এখন মূলদ রাশি তো আমরা আগেও শিখেছি, তো এখন একটু বিস্তারিত আলোচনা করা যাক মূলদ রাশি নিয়ে। তো আবার একবার মনে করে নেন, এই পুরো ব্যাপারটা কিন্তু মূলদের মধ্যে পড়ছে। মূলদের মধ্যে কারা আছে? 0 আছে। মূলদের মধ্যে কারা আছে? 1 2 3 4 করে পজিটিভ নাম্বারস আছে, যাকে কিনা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়। তাই -1 -2 -3 করে ইনফিনিট অবধি আছে, যাদের কিনা ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার নাম্বার বলা হয়। আবার তার সঙ্গে ভগ্নাংশও আছে, 1 2 5 7 15 20 -3 7, যাদের ভগ্নাংশ বলা হয়, ফ্র্যাকশন বলা হয়। এই পুরো ব্যাপারটা, পুরো এন্টায়ার ফ্যামিলি উইল বি কল্ড অ্যাজ দ্য রেশনাল নাম্বারস, মূলদ সংখ্যা। নাও মূলদ সংখ্যা সম্বন্ধে একটু এক্সপ্লেনেশন প্রয়োজন। তুই বলছিস যে 5 এর 7, হ্যাঁ এই তো p বাই q
কিউ নট ইকুয়ালস টু 0, তাই তো নাকি? 7 তো শূন্য নয় রে, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। তুই বললি আচ্ছা তাহলে 3 এর 7 তো দেখাও দেখি তো, তাহলে এই তো -3/7, তার মানে এটা হচ্ছে p/q যখন q নট ইকুয়ালস টু 0। হ্যাঁ, q তো শূন্য নয়, সব আছে, কোনো অসুবিধা নেই। তুই বললি হ্যাঁ খুব পাচ্ছ বলে ভগ্নাংশ পাচ্ছ p/q করে দিচ্ছ, চলো দেখি 5 বলো দানা মূলদ রাশি কিনা। আর না হ্যাঁ, কেন নয়, 5 মানে তো 5/1 লিখতেই পারি, আমার ইচ্ছা হয়েছে। এবার 5/1 যেই লিখেছি তার মানে তো p/q লিখতেই পারি, এখানে q নাকি নট ইকুয়ালস টু 0। আরে q 1 তো হতেই পারে, শূন্য না হলেই হলো। তুই বলছিস না? বললি বাহ খুব ভালো, চলো এবার তুমি 0 কে দেখাও দেখি মূলদ কিনা। আমি তখন 0 নিয়ে ভাবছি, তো 0/2, 0/, তোর নাম কি? সৃজিতা। 0/, কি নাম? সাবমিট। শাগনিক। 0/, শাগনিক। তোর নাম কি? মমিতা। মমতা। 0/, রাজনৈতিক নয়, মমতা। আমি তো লিখতেই পারি 0/, যাকেই নিচে দেখি না কেন আনসার তো সেই 0ই আসে, হ্যাঁ কি না? আর এই সবাই কি p/q আকারে প্রকাশ করা যাচ্ছে না, যেখানে কিনা q নট ইকুয়ালস টু 0। p নিয়ে তো আমার মাথা ব্যথা নেই, p শূন্য হতেই পারে, q শূন্য না হলে বাবা হলো। তো এক্ষেত্রে q একবার 2, একবার সৃজিতা, একবার শাগনিক, একবার মমতা, একবার q, তাহলে আমার তো হলো, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছিস তো? ভাগ্যে সেখানে কারোর নাম শুভেন্দু নয়, রাজনৈতিক নয়, যাই হোক। তো এই হলো আমার ঘটনা। তো এখান থেকে আমি কি বুঝলাম যে এইটা আমি মূলদ রাশির মতো চেহারা দিতেই পারছি, ঠিক? তো এই যাদের আমি p/q ফরম্যাটে ফেলতে পারছি তাদেরকে বলা হয় মূলদ রাশি। বোঝা গেল ব্যাপারটা? ওয়েল, এবার আমি তোদের বলবো সংখ্যা রেখা সম্বন্ধে। তো সংখ্যা রেখা সম্বন্ধে বলতে হবে আমাকে। সংখ্যা রেখা সম্বন্ধে যদি বলতে হয় তোদের নাম্বার লাইন বা সংখ্যা রেখা কি রকম চেহারা হবে, কারণ এখানে অঙ্কেতে সংখ্যা রেখা স্থাপন করতে বলবে। বুঝতে পারলি ব্যাপারটা? এখন সংখ্যা রেখা স্থাপন করা কিছু কিছু স্কুলে হয়তো খুব ক্যাজুয়ালি দেখিয়ে দেবে যে হ্যাঁ এইভাবে করলে হয়, মানে একদম এক্সাক্ট ফিগার মেপে বা পুরো স্কেল ধরে করাবে না। কিন্তু আমি বলবো যে তোরা কর, ঠিক আছে, অসুবিধা নেই, শিখতে অসুবিধা কি আছে? হয়তো কাজে এই মুহূর্তে লাগছে না, বাট শিখে রাখতে প্রবলেমটা কোথায় আছে, রাইট? তো আমি দেখ তোর সংখ্যা রেখে বলছি 1.1 চ্যাপ্টারটা খোল তোরা। দেখ আমাকে প্রথমে বলছে 7 কে বসাও সংখ্যা রেখায়। তো আমি এখান থেকে দেখাই, তার এই পাশ থেকে আসছে আমি, ঠিক আছে? 7 এক একটা আমি কি করব, বেসিক্যালি প্রত্যেক কটা ঘর একটা স্কেল বসাবো। স্কেল বসিয়ে প্রতি 2 সেন্টিমিটার অন্তর একটা করে দাগ দেবো, প্রতি 2 সেন্টিমিটার অন্তর। দুদিকে অবশ্যই তীর দেবো, যাতে তীরটা বিস্তার বা এক্সপেনশনকে বোঝায় আমাকে। 7 বলেছে, তাই কোন একটা সংখ্যা এখানে 7 লেখ। এটা যদি 7 হয় আমার তো বিস্তার ওদিকে, তারপরটা হবে 8, তারপরটা হবে 9, তারপরটা হবে 10, তার আগেরটা হবে 6, তার আগেরটা হবে 5। দ্যাটস ইট। তোকে শূন্য অবধি ফিরে আসতে বলছে না, তুই মাঝামাঝি কোথায় একটা সংখ্যাটাকে বসাবি, তার আগে 2-1টা দেখাবি, তার পরে 2-1টা দেখাবি, যাতে তুই বোঝাতে পারিস যে হ্যাঁ বাবা আমি জানি কোথায় বসে সংখ্যাটা। বোঝা গেল? আচ্ছা, এটা তো তোরা পেরে যাবে। এখন মনে কর কোন থেকে দেখাচ্ছি আমি, -5। তাহলে জায়গা সরলরেখা অঙ্কন করবি, প্রতি 2 সেন্টিমিটার অন্তর একটা করে মার্ক করে নিবি, মাঝামাঝি কোথায় একটা -5 বসিয়ে দিবি। এবার বল মাঝামাঝি এটা সংখ্যা রেখাতে এই দিকে বিস্তার হয়, নেগেটিভ তো, তাহলে পজিটিভ এর ক্ষেত্রে 1 2 3 4 5 পুরো ওদিকে বাড়ে, নেগেটিভ এর ক্ষেত্রে -1 -2 -3 -4 -5 করে এদিকে বাড়ে। তাহলে আমাকে সৃজিতা বল এই ঘরটায় কত লিখবো? শেষ -6 লিখবো। শ্রীতন্নি -4 লিখবো। বললাম যে বিস্তার এদিক থেকে শুরু হয়,
তাহলে এটা -3, এটা -2, -2, -3, -4, -5, -6, -7, এই হলো বিস্তার। নেগেটিভের ক্ষেত্রে এই হলো বিস্তার। বোঝা গেল? ওয়েল, একটা ভগ্নাংশ দেখাই আমি। ভগ্নাংশ দেখাচ্ছি আমি, ধর 3/5, 3 নম্বর, 3/5। আমি তো স্কেল একদম মেপেই করাচ্ছি। কি করে করছি শোন, খুব ভালো করে শোন। ভগ্নাংশ কি করে বসাতে হয়? তলায় এটা কত আছে? 5। তো তুই এখানে যে একটা ঘর নিবি, এটা প্রকৃত ভগ্নাংশ তো, প্রপার ফ্র্যাকশন তো। প্রপার ফ্র্যাকশন মানে কি বলতো? কার থেকে কার মধ্যে অবস্থান করে? একটা প্রপার ফ্র্যাকশনের মান কার থেকে কার মধ্যে অবস্থান করে? একটা প্রকৃত ভগ্নাংশের মান কার থেকে কার মধ্যে থাকে? 0 থেকে 1 এর মধ্যে। পারফেক্ট আনসার। 0 থেকে 1 এর মধ্যেই থাকে। 1 এর বেশি তো হয় না। 1 এর বেশি হলে তোর ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশে কনভার্টেড হয়ে যায়, রাইট? তো এটা তো 3/5, লব ছোট, নিউমারেটর ছোট, তাহলে তো ডেফিনেটলি প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ, যার মান কিনা 1 এর থেকে কম। 0 এর থেকে বেশি, 1 এর থেকে কম, এই হলো গল্প। তাহলে এই যে সংখ্যাটা 0 আর 1 এর মধ্যে অবস্থান করছে তো, ঠিক কি ঠিক না? এখন তোদের মনে প্রশ্ন, এই ঘরটা কত সেন্টিমিটার? বলি, কত আছে? 5। 9 তুই নিবি 5, 9 5 2 10, 9 5 3 15, 9 5 4 20, এই রকম জাতীয় সংখ্যার মধ্যে নিতে হবে। মানে সেন্টিমিটার, 9 5 সেন্টিমিটার নেব, 9 10 সেন্টিমিটার, 9 15 সেন্টিমিটার, 9 20 সেন্টিমিটার। তোর স্কেলে দেখ 15 অবধি যাওয়া মানে একদম শেষে চলে যাও, খুব একটা ভদ্র ব্যাপারটা লাগে না। তাই 5ও নিতে পারিস, 10ও নিতে পারিস। আমি প্রেফার করব 10, ঠিক? তো আমি নিলাম 10। এবার একটা জিনিস খেয়াল করে দেখ, এইটা মানে কি? এই পুরো ব্যাপারটাকে 5 ভাগ করে তার 3 নাম্বার ভাগটা হচ্ছে এই সংখ্যাটা। 3/5 মানে কি? এই পুরো ঘরটা 5 ভাগে 3 নাম্বার ঘরটা সেইটা। তাহলে দেখ 1 2 3 4, 1 2 3 4 5, 5টা ভাগ না? 5টা ঘর হয়েছে, খেয়াল কর। একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, চারটে ঘর, 5টা ঘর, কিন্তু দাগ দিয়েছি কিন্তু 4টে। খেয়াল কর কিন্তু, ঠিক তো? এবার বল, এই যে সমান সমান দাগগুলো পড়লো, আমার তো 5টা ঘর, আমি মনে করলাম প্রতি কটা ঘর 1 সেন্টিমিটার। তাহলে এই পুরোটা কত বলতো? প্রতি কটা ঘর যদি 1 সেন্টিমিটার করে নিই, পুরোটা কত? 5 সেন্টিমিটার। বলেছিলাম না 5 নিতে পারিস। প্রতি কটা ঘর যদি 2 সেন্টিমিটার করে নিই, তাহলে পুরোটা কত বলতো? 10 সেন্টিমিটার। বলেছিলাম না 10 সেন্টিমিটার নিতে পারিস। পুরোটা ঘর যদি প্রতি কটা ঘর যদি 3 সেন্টিমিটার করে মাপি, 15। বলেছিলাম না 15 নিতে পারিস, কিন্তু 15 আর 20 নিচ্ছি না, কারণ স্কেলে ধরছে না বলে, তাই তো? তাই 5 10, তাহলে যেটা থাকবে তলায়, নয় সেই দৈর্ঘ্যটাই নে, আর নয় তার থেকে ডাবল নে। যদি ডাবল নিস, প্রত্যেক কটা 2 সেন্টিমিটার করে ঘর কাটছিস। যদি 5 নিয়ে নিস, প্রত্যেক কটা 1 সেন্টিমিটার করে ঘর কাটছিস। হয়েছে? এবার দেখ, শূন্য থেকে শুরু হচ্ছে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, তো এইটা হলো 3/5। এই ঘরটা, এই ঘরটা হচ্ছে 3/5। এটা কত হবে বলতো? বলছি এটা কত হবে বলতো? তাহলে এটা কত হবে বলতো? 5/5। এবার দেখ, 5/5 যদি ভাবি, 1 না? হ্যাঁ। মিলছে? হ্যাঁ। এটা দেখ 1, ঠিক আছে তো? এটা 0.5 মানে কত হয়? 0 এটা এটা 2/5। ঠিক আছে তো? প্রোগ্রেশনটা বুঝতে পারা গেল? আবার এটা যেহেতু ধনাত্মক ভগ্নাংশ, তাই এদিকে হয়েছে এটা 0, এটা 1। এটা যদি নেগেটিভ হতো, তখন এটা 0 হতো, এটা 1 হতো, কারণ নেগেটিভ বিস্তার তো এদিকে। তখন উপাস থেকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, তখন এইটা হতো -3/5। বুঝতে পারছি বিস্তারটা? তখন সেক্ষেত্রে হতো কি হবে? তো আপাতত তোল এই তিনটে অঙ্ক, তুলে নে খাতায় প্রপার হবে। জনগণ, এখন তোদের যদি আমি বলি হঠাৎ করে যে 9 2 বসা, তাহলে তোরা হয়তো ভাববি 9 2, এটাও তো প্রকৃত ভগ্নাংশ, 0 থেকে 1 এর মধ্যে অবস্থান করছে। 9 2 কি আদৌ প্রকৃত ভগ্নাংশ? 9/2 is an improper fraction.
এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ যার মান কত, তো যখন এরকম 9/2 এর মতো অপ্রকৃত ভগ্নাংশ দিয়ে দেবে, 9/2 হচ্ছে তোদের 4 এর অঙ্কটা, প্রথমেই তোকে যেটা করতে হবে এটা 4 পূর্ণ 1/2, 4 হোল অফ 1/2, 4 হোল অফ 1/2, ইট মিন্স 4 তার সঙ্গে আরো কিছুটা, হ্যাঁ কি না, 4 তার সঙ্গে আরো কিছুটা, তাহলে 4 আর তারপরের ঘর কত, তারপরে ঘর কত, 5, তারপরে ঘর কত, 5, তাহলে 4 আর 5 এর মধ্যে অবস্থান করবে এই 4 পূর্ণ 1/2। এবার ভালো করে দেখ, শুকবি না এখন, লাইন টানলাম, এখান থেকে আমি এই ঘরটা কত ঘর নেব, কত আছে তলায়, তাহলে আমি 2 নিতে পারি, তাহলে আমি 4ও নিতে পারি, আমি 4 নিলাম, এটা তাহলে 4 সেন্টিমিটার নিয়েছি, ঠিক আছে, নিয়ে 2 সেন্টিমিটার ভাগ করে দিলাম, 2 দুটো ভাগ করে দিয়েছি, তো 2 আছে বলে দুটো ভাগ করে দিয়েছি, বুঝতে পারছিস ব্যাপারটা, এটা লিখলাম 4, এটা লিখলাম 5, এটা 1/2 মানে কি 2 ভাগের 1 ভাগ, তো ঠিক কি না, তাহলে প্রথম ভাগটা তো এইটা, এটা হচ্ছে আমার ভাগ, দুটো ভাগ তো তার প্রথম ভাগটা, বুঝতে পারলি না, 4 পূর্ণ 1/2 মানে কি 4 আর 5 এর মধ্যে অবস্থান করবে, আর 1/2 মানে কি দুটো ভাগের প্রথম ভাগটা, এই তো এই একটা ভাগ, এই একটা ভাগ, এটা প্রথম ভাগ, এটা দ্বিতীয় ভাগ, তার প্রথম ভাগটাই তো এটা হবে, এর দ্বিতীয় ভাগটা কত হবে, 4 পূর্ণ 2/2, হ্যাঁ কি না, 2/2 মানে কি হবে 5 তো হয়ে যাচ্ছে, কি বলছি বুঝতে পারা যাচ্ছে, খেয়াল কর না, 4 2 8, 8 + 2 10, 10/2 5 হচ্ছে না, তাহলে সেকেন্ড ভাগ মানে তো এইটা, যেটা কিনা 5 বলা হয়, 2/2 তো লেখা উচিত, তাহলে বোঝানোর জন্য বললাম কথাটা আমি, ঠিক আছে, তো এটা হলো প্রথম দুটো ভাগের প্রথম ভাগটা, এটা হচ্ছে 9/2, ঠিক একই রকম ভাবে যদি মনে কর মাইনাস -13/4 দেয়, as I said -13/4, আমি এটাকে প্রথমেই -3 হোল অফ 1/4 করে নিলাম, তাহলে এটা -3 আর -4 এর মধ্যে অবস্থান করছে, -3 আর -4 এর মধ্যে অবস্থান করছে, তাই না, তাহলে এই আমি সংখ্যা রেখে নিলাম, ঠিক, -3 আর -4, এটা -3 আর এটা -4, এবার এই ঘরটা কতটা নিয়েছি সেটা বলি, তলায় কত আছে, তাহলে 9 4 নেব, 9 8 নেব, 8 তো নেওয়াই যায়, তাহলে আমি এটা 8 নিয়েছি, স্কেলটা বসিয়েছি, প্রতি দুটো ঘর পরে একটা করে ফুটকি দিয়েছি, প্রতি 2 সেন্টিমিটার অন্তর একটা করে ফুটকি দিয়েছি, তাই তো 8 নিয়েছি, যদি 4 নিতাম কত সেন্টিমিটার অন্তর অন্তর ফুটকি দিতাম, 1 সেন্টিমিটার অন্তর, এখানে যেহেতু 8 সেন্টিমিটার নিয়েছি তাই প্রত্যেক 2 সেন্টিমিটার অন্তর অন্তর একটা করে মার্ক করেছি, রাইট, এই পাশ থেকে শুরু হচ্ছে, 1/4 মানে কি 4 ভাগটা প্রথম ভাগটা, সেটা কি এইটা হবে না এইটা হবে, ডান দিকেরটা না বাঁ দিকেরটা, এই পাশ থেকে শুরু হচ্ছে, তো তাহলে এইটাই তো প্রথম ভাগটা, তাহলে এইটা হচ্ছে আমার -13/4, আমি কি বোঝাতে পারছি, আমাকে যদি এটা -3 পুরো 3/4 হতো, এটা হতো 1/4 2/4 3/4, 3 পুরো 3/4, বুঝতে পারছি, শিওর, এবার -3 পূর্ণ 4/4, -4 3 12, 12 + 4 -16/4 -4, তো এই ঘরটা 4 ভাগে 4 ভাগ, তো একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, চারটে ঘর, দেখ -4টাই বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছি, মেজারমেন্ট নিয়ে কপি করো, একদম স্কেল বসিয়ে, হ্যাঁ মেজারমেন্ট নিয়ে, আরেকটু প্র্যাকটিস করবো আমরা, সে আচ্ছা আমি 7টা করে দিয়েছিলাম, হ্যাঁ করেছিলাম, হয়েছিল এটা 7.5টা করেছিলাম তো, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কর -15/4,
এটা নাম্বার লাইনে প্লেস কর -15/4। তো দেখ এখন এই যে দেওয়া আছে -15/4, -15/4 কে তোকে প্রথমে যেটা করতে হবে সেটা কি না, তোকে ইমপ্রপার ফ্র্যাকশন থেকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করে নিতে হবে। এটা তো অপ্রকৃত ভগ্নাংশ আছে, এখান থেকে তোকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করে নিতে হবে। তাহলে এটা যদি মিশ্র ভগ্নাংশে কনভার্ট করিস তাহলে কত হচ্ছে, 3 গুণ 3 রাইট, -3 হোল অফ 3/4। ওকে, এবার একটা স্ট্রেট লাইন ড্র করেছি, এই আর এই যেহেতু মাইনাস, তাহলে এইটা মাইনাস আর এইটা -4, -3 আর -4, তাই তো প্রোগ্রেশনটা এদিকে আসবে মাইনাস থেকে। তো অলরেডি আমি এক্সপ্লেইন করেছি এই ব্যাপারটা। ওয়েল, এবার এইখানে কতগুলো ঘর হবে, 4টে ঘর হবে। 4টে ঘরের জন্য কতটা নেবো, নয় আমি 4 সেন্টিমিটার নেবো, নয় আমি 8 সেন্টিমিটার নেবো, মানে টোয়াইস করে, ঠিক আছে, দ্বিগুণ করে। তো আমি 8 সেন্টিমিটার নিলাম, তাহলে প্রতি কটা ঘর কত সেন্টিমিটার করে হচ্ছে, 2 সেন্টিমিটার করে হচ্ছে। তাহলে এখান থেকে দেখ, এই যদি কাটি 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার টোটাল, তাহলে আমার 8 সেন্টিমিটার হচ্ছে কি হচ্ছে না, এবং তার ফলে এটা দেখ 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 4টে ঘরে ভাগ হয়ে গেছে, রাইট। এবার শুরু কিন্তু এদিক থেকে, তুই যদি ভাবিস 3 এর 4 মানে এইটা হচ্ছে 1 এর 4, এটা হচ্ছে 2 এর 4, এটা হচ্ছে 3 এর 4, না, কারণ বিস্তারটা কিন্তু এই দিক থেকে ওদিকে না, এক্সপ্যানশনটা এই দিক থেকে ওদিকে না, বিকজ এটা নেগেটিভ ইন্টিজার নাম্বারস, রাইট। -3 -4 তার বিস্তারটা কোন দিকে হয়, এই দিকে হচ্ছে। তাহলে সেই জন্য -3 থেকে আমার এই এক্সপেনশনটা দেখ, তার মানে এটা হচ্ছে 1 এর 4 2 এর 4 3 এর 4, সো দিস পয়েন্ট উইল বি -15/4। আমি কি বোঝাতে পারছি, ক্লিয়ার হচ্ছে ধারণাটা? নাম্বার সিস্টেম, নাম্বার লাইন কিন্তু দারুণ বোঝার জায়গা থাকে। যদি বুঝতে না পারিস পুরো একদম ব্যাপারটা ঘেরে যাবে, যদি বুঝতে পারিস উইল এনজয় দ্য চ্যাপ্টার, রাইট। ওয়েল ক্লাস 9, তোদের নেক্সট মূলদ রাশি তো চ্যাপ্টারটা চলছে, তো সেক্ষেত্রে আমি তোদের সংখ্যা রেখা স্থাপন তো দেখালাম। এখন সংখ্যা রেখা স্থাপনের পরে যে অংশটা আসে সেটা হচ্ছে, সংখ্যা রেখা স্থাপনের পরে যে অংশটা আসে সেটা হচ্ছে যে তোকে দুটো মূলদ রাশি দিয়ে দেবে। তোদের আগের দিন রেশনাল নাম্বার বা মূলদ রাশি সম্বন্ধে বলছিলাম, তো মূলদ রাশি দিয়ে দেবে। সেই মূলদ রাশি বা রেশনাল নাম্বারের মধ্যে তারা কখনো বলবে 3টে মূলদ রাশি বার করো, কখনো বলে 5টি মূলদ রাশি বার করো, বিভিন্ন রকম ভাবে বলবে, বলে সেটাকে আবার সংখ্যা রেখা স্থাপনও করো, ঠিক আছে। তোকে যে নাম্বার লাইন সেখানে প্লেসও করতে বলবে। তো আমি মনে কর বললো যে তোদের এই টেক্সট বুকে আছে একটি অঙ্ক 6 এর অঙ্কটা, বলছে যে 1 ও 2 এর মধ্যে 6টা মূলদ রাশি বার করতে বলছে। 1 ও 2 এর মধ্যে 6টা মূলদ রাশি বার করতে বলছে এবং তাদেরকে সংখ্যা রেখা স্থাপনও করতে বলেছে, এই কথাটা বলেছে। তো এবার কি করে করতে হয়, রাস্তা তো 3টে আছে, মূলত 2টো, তার মধ্যে আমার যে পছন্দের রাস্তা সেটা হচ্ছে ডি দিয়ে যে ফর্মুলাটা আছে, ডি দিয়ে ফর্মুলাটা। তো সেই ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে তোকে একটা ডি বার করতে হবে, ডি স্ট্যান্ডস ফর ডিফারেন্স, এবং 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ রাশি বলেছে, 6টি মূলদ রাশি বলেছে 1 ও 2 এর মধ্যে। তাহলে দেখ এখানে যেটা বড় 2 বড়, এক্ষেত্রে 1 হচ্ছে ছোট, যেটাকে বড় সেটাকে ধরতে হয় y হচ্ছে 2 and x হচ্ছে 1, y টা হচ্ছে 2 x হচ্ছে 1, বড়টাকে y ধরতে হয়, সবসময় মনে রাখবি এটা, কেমন। আর n বলে একটা জিনিস থাকবে, n টা কি বলি, n হচ্ছে যতগুলো বার করতে বলছে মূলদ রাশি, 6টি বললে 6n, 3টি বললে n3, 5টি বললে n5, এরকম। তাহলে এক্ষেত্রে n হচ্ছে আমার 6। এবার d, এখন d এর ফর্মুলা হচ্ছে y - x / n + 1, এইটা হচ্ছে d এর ফর্মুলা, মনে রাখবি ডিফারেন্সটা বার করার ফর্মুলা এটা, কেমন। তো এবার d, y মানে তো 2 - 1, n মানে 6 + 1, that is 1/7, তাহলে d বেরিয়েছে আমার 1/7, ঠিক আছে। এবার d নিয়ে কিসের কাজ,
আমার 6টি মূলদ রাশি বার করতে বলেছে তো, দেখ শুধু ক্যালকুলেশন করার স্টাইলটা। সুতরাং আমি এটা নিচে করবি, আমার জায়গা নেই বলে এখানে করছি। সুতরাং 6টি মূলদ রাশি হলো, মূলদ রাশি বলেছিল সংখ্যা বলেছিল একটু সংখ্যা হলো 6টা বলেছিল। ফর্মুলাটা হচ্ছে x plus d, x plus 2d, x plus 3d, x plus 4d, কটা হলো? x plus 5d and x plus 6d। ক্লিয়ার? দেখ কি করে ক্যালকুলেশন করার স্টাইলটা খুব সুন্দর করে দেখে নে, খুব সহজে হয়ে যায়। x মানে হচ্ছে 1 আর d মানে হচ্ছে 1/7, কমা x মানে হচ্ছে 1, d মানে তো 1/7। দেখ 2 into 1/7 তুই এরকম লিখতে চাইছিস তো, হ্যাঁ কি না? তো এরকম না লিখে 2 into 1/7 মানে কি 2/7 নয়? 3 into 1/7 মানে কি 3/7 নয়? হ্যাঁ কি না? তো আমি এটাকে 2 into 1/7 এইভাবে লিখতে পারি তো, পারি কি পারি না? মানে 2/7, x মানে হচ্ছে 1, 3 into 1/7, 1, 4 into 1/7, 1 plus 5 into 1/7 and 1 plus 6 into 1/7। এবার তুই কি ভাবছিস বাবা প্রত্যেক কটাতে লসাগু করব, এলসিএম করব, প্রত্যেকবার ক্যালকুলেট করব? না, একটাই ক্যালকুলেট কর, সব কটা অটোমেটিক্যালি হতে থাকবে। দেখবি সি এ 7 হচ্ছে লসাগু তো, তাহলে এখানে বললো 7 প্লাস এখানে হয়েছে 1 তো, দেখ এবার নিজেই বুঝে যাবি 7 বুঝতে পারছিস? হ্যাঁ, সব কটা সেম মানে সেম এসে যাচ্ছে, শুধু একটা করে এই পাশে বেড়ে যাচ্ছে। কোন আপত্তি নাকি? শিওর? 8/7, 9/7, 10/7, 11/7, 12/7 and 13/7। একটা কথা বলে রাখি, কোনো ক্ষেত্রে এটা কাটাকাটি যায়, সিম্পলিফাই করতে হয়, সেক্ষেত্রে উত্তরটা লেখার সময় কিন্তু কাটাকাটি করে সিম্পলিফাই করে উত্তরটা লিখবে, ঠিক আছে? লিখতে হয়। এবার সংখ্যা রেখায় স্থাপন একটা পার্ট হলো, 6টা টার্ম পেয়ে গেছি, সংখ্যা রেখা স্থাপন করব। বড় করে সরল লেখা ছিল, ঠিক তো? এই একটা ঘর আর এই একটা ঘর, এটা কতটা নেব এনি আইডিয়া? এগুলো বসাতে হবে। 7 নিতে পারি আর 14 বা 14 নিতে পারি, তাই তো? আমি বলেছিলাম নয় ওটাই নে, নয় তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেখ তো স্কেলে ধরছে কিনা। 14 তো স্কেলে আসে, তাই তো? তাহলে এখানে 7 আছে তো, তাই তো? তাহলে আমি 14 নিলাম। এটা পুরোটা কত হচ্ছে? 14 সেন্টিমিটার। আর দাগ দেবো 2 সেন্টিমিটার ছেড়ে ছেড়ে, তাই তো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, 1 2 3 4 5 6 7, 7টা ভাগ হয়ে গেছে, 7টা ভাগ হয়ে গেছে। এটা হচ্ছে 1 আর 2 এর মধ্যে অবস্থান করছে, তাহলে এটা 1, এটা 2, 8 এর 7 হচ্ছে এইটা, তারপর 9 এর 7, তারপর 10 এর 7, তারপর 11 এর 7, 12 এর 7, 13 এর 7, এটা কত হবে? 14 7 মানে 2। এক্স্যাক্টলি, ভেরি গুড। 14 7 মানে অ্যাকচুয়ালি 2 মিলে যাচ্ছে তো? নিজেরা ক্রস চেক করে দেখে নিতে পারিস এখন মিলছে কি মিলছে না। তাহলে আগেরটা বল না, কত হবে? 7/7 is equals to 1, মিলছে তো? একদম পারফেক্ট। এইভাবে করতে হবে, কেউ হাতও দিতে হবে না তো, সব মানে অঙ্কটা যদি এইভাবে মেপে করছি, এন্ড ইটস রিয়েলি সিম্পল। হ্যাঁ কি না? তুই তো শুধু এইটুকু মাথায় রাখতে হবে, নয় আমি 7 নেবো, মানে ঘরে যেটা আসছে ডেনোমিনেটরে যেটা আসছে, নয় সেটাই নেবো, নয় তাকে 2 দিয়ে গুণ করে দেখবো যে স্কেলে আসছে কি। ক্লিয়ার? মাথা ঢুকেছে? এটাকে কপি করো, কপি করে তোমরা 5 এর অঙ্কটা করবে, 5 এরটা, ঠিক আছে?
তো হোপফুলি তোরা পাঁচেরটা করতে পেরেছিস, যদি করতে না পারিস আমি দিয়ে দিচ্ছি একটা ছবি, তোরা দেখে নে সেখান থেকে। এখন এইটা তো 1 2 5 4 এই জাতীয় সংখ্যা ছিল, করতে সুবিধা হচ্ছিল। যদি তোর সংখ্যাটা তোদের 1 5 1 4 থাকে, সেক্ষেত্রে কি করতে হবে আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি, তোরা একটা অঙ্ক করবি আমার সাথে, ঠিক আছে? তো আমি তোদের প্রথমে 7 অঙ্কটা দেখাচ্ছি। দেখ, এই পাশে তো কম তাই রেখেই দিলাম। 1 5 ও 1 4, 1 5 ও 1 4 এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা, এটা বার করতে বলেছে। আমি বলেছিলাম যেটা বড় সংখ্যা সেটাকে ধরতে হয় y, যেটা বড় সংখ্যা। এখন বড় সংখ্যা এখানেতে 1 5 না 1 4, তোরা ভাবছিস, কনফিউজ আছিস। একটা বিস্কিটকে 5টা টুকরো করেছি, তার একটা টুকরো তোকে দিলাম। একটা বিস্কিটকে 2টো টুকরো করেছি, তার একটা টুকরো তোকে দিলাম। কোন ক্ষেত্রে তুই বেশিটা খেতে পেয়েছিস? যেটা দুবার টুকরো করে একটা তোকে দিয়েছিলাম, তাই তো? তার মানে 2 ভাগের 1 ভাগ দিয়েছিলাম, তাই তো? তাহলে খেয়াল কর, 1 এর 2 1 এর 5, যার হর ডিনোমিনেটরটা ছোট সংখ্যা, সেটা কিন্তু রেজাল্টটা বড়। 2 আর 5 এর মধ্যে কে ছোট সংখ্যা? 2। 1 এর 2 1 এর 5 এর মধ্যে 1 এর 2 হচ্ছে বড় সংখ্যা, কারণ একজনের তলায় 2 আছে, একজনের তলায় 5 আছে। হরে 2 আছে, হরে 5 আছে, ডিনোমিনেটরে 2 যেহেতু আছে, তাই তার রেজাল্টটা বড় হচ্ছে, তুই বেশি খেতে পারছিস। একটা পিৎজা অর্ডার করলি, পিৎজা অর্ডার করে এখন তুই ধর একটা পিৎজাকে 10টা ভাগ করলি, করে তোকে দিবি। আর একজন একটা পিৎজাকে 2টো ভাগ করে তোকে দেওয়া হলো, তুই কোন ক্ষেত্রে বেশি খেলি? 2 ভাগের 1 ভাগ যেটা খেয়েছিস, তাই তো? 10 ভাগের 1 ভাগ তো সরু একটা স্লাইস পাচ্ছিস, রাইট? বুঝতে পারছিস? এখন দেখিস বাবা, এখন পিৎজা কথা বলেছি বলে বাড়ি গিয়ে বলি, বাবা আজকে বলেছে যে ডমিনোসে পিৎজা আনতে। হ্যাঁ, কেন? না, দাদা হোমওয়ার্ক দিয়েছে আমাকে 1 এর 10 এর ভাগ আর 1 এর 2 ভাগ চেক করতে বলছে, প্র্যাকটিক্যাল প্রজেক্ট দিয়েছে দাদা। ঠিক আছে, আমার তো চাকরি যাবে। বাবা বলে, এই কি স্যার, এরকম স্যারের কাছে পড়াচ্ছি যে কিনা ডমিনোসে পিৎজা, তোদের তো বিশ্বাস নেই। মানে সবকিছু তো আমার ঘাড়ে বন্দুক রেখে হওয়া, যেমন এই লকডাউনের সময় দিই অ্যাসাইনমেন্ট সাবমিশনের সময় গার্জিয়ান এসেছেন, এসে বলছে যে অর্ণব তুমি কি ওকে ফোন কিনতে বলেছো? আমি ফোন কিনতে বলেছি? আরে এখন তো শেষই হয়নি, আমি ফোন কিনতে বলেছি। কি আবার বলো তো? বলছে না, বললো যে ও আর দাদার সাথে আলোচনা করেছে, আমাকে বললো যে অর্ণবদা বলেছে যে আইফোন কিনতে হবে, কারণ দাদা যেভাবে ক্লাস করাচ্ছে একমাত্র আইফোনই সেই ক্লাস করতে পারা যাচ্ছে। আরে ভগবান, কাদের দিয়ে আমার সংসার, চিন্তা করতে পারছিস? মানে আমি নাকি বলেছি যে আইফোন ছাড়া আমার ক্লাস করা যাবে না, মানে অনলাইন ক্লাস। মানে তার আইফোন কেনার আছে, সে আমার ঘরে বন্দুক রাখছে। সেরকম আজ বাড়ি গিয়ে আমার অনেকদিন পিৎজা খাওয়া হয়নি, আবার আজকে দাদা বলেছে 1 এর 10 আর 1 এর 2 ভাগ করে কোন ভাগটা বেশি চেক করতে বলেছে, খেয়ে ঢেকু তুলে চেক করবো কোনটা বেলো ভালোটাই উঠলো। যাই হোক, তো তোরাই বল, 1 এর 5 বড় সংখ্যা না 1 এর 4 বড় সংখ্যা? 1 এর 4 বড় সংখ্যা, তাহলে y কাকে ধরবো? 1 এর 4 কে। y যেটা সেটা হচ্ছে 1 এর 4, বড়রে 1 এর 4, তাহলে ধরি y হচ্ছে 1 এর 4 আর x হচ্ছে 1 এর 5 আর n এক্ষেত্রে কত? 3 আছে তো, তাই n হচ্ছে 3। ঠিক আছে, এবার b সমান এই ফর্মুলাটা লিখলাম, লেখার পরে 1/4 minus 1/5 by 3 plus 1, b সমান c। এখানে 20 লসাগু হয়েছে, 5 minus 1 by 4, b সমান এটা হয়ে গেছে দেখ 4/20। হ্যাঁ কেন? এটা 5 minus my mistake, এটা হচ্ছে 1/20 আর এই তলার 4টা মানে 4/1 আছে তো, উপরে উঠে গেলে কি হয়ে যাবে? 1/4। তাহলে এটা কি 1/4 হয়ে যাচ্ছে না? তাহলে b সমান কিন্তু 1/80। ক্লিয়ার? এবার এই যে ফর্মুলা, এখন তিনটে মূলদ রাশি বলেছে, মূলদ সংখ্যা বলেছে, তাই এই তিনটে অবধি রাখলাম, x + 3d অবধি রাখলাম। ক্লিয়ার? আচ্ছা,
x কাকে ধরেছিলাম 1/5 কে। ক্যালকুলেশন স্টাইলটা ভালো করে ফলো করো। 1/5 প্লাস 1/80, দেখি বলতো দেখি 1/5 প্লাস কি লিখবো? 2/80 2/80 মানে 2 into 1/80। এটা ভদ্রতা ভাবে দেখাচ্ছে আর কি 1/80 টাকে। তাহলে 1/5 প্লাস 3 into 1/5 বাস, এবার প্রথমটা লসাগু করব, বাকিগুলো সব অটোমেটিক্যালি হয়ে যাবে। 80 হয়েছে, 5 16 80 মানে 16, এখানে হচ্ছে 1, 16 প্লাস 2, 16 প্লাস 3, ক্লিয়ার? এবার এটা হচ্ছে দেখ 17 by 80, 18 by 80, 19 by 80। কিন্তু आंसर লেখার সময় এটা কিন্তু তোকে সিম্পলিফাই করতে হবে, কাটাকাটি করে দিতে হবে। তাই লেখার সময় লিখবি 17 by 80, এটা হয়ে গেল 9 by 40, 9 by 40 and এটা 19 by 80। এইগুলো করো না, নাম্বার লাইনে যখন বসবে তখন এটা লিখবো, উত্তর লেখার সময়টা লিখবো। বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা, এবার সরলরেখা অঙ্কন করলাম। সরলরেখা অঙ্কন করে 80 ভাগ বলেছে, সংখ্যাটা বলেছে তো না? ও আচ্ছা, বলেনি, সেই জন্য চোখ পেয়েছিলাম। 80 ভাগ যদি স্কেল ডাউন করে করা যায়, বাট অতটা জটিল তো এখন এই মুহূর্তে করছি না, তাহলে মাথাটা একদমই খারাপ হয়ে যাবে। 80 ভাগ মানে আমি কি করে করতে পারি? আমি 8 নিতে পারি, 8 নিতে পারি, আর প্রত্যেক কটা 1 সেন্টিমিটার আমার 10 ঘরকে রিপ্রেজেন্ট করবে। আমি করে দেখাই, স্কেল ডাউন করি, এই দেখো। পরে বোঝাবো, এই বছরই স্কেল শেখানো আসতো তোদেরকে আমার। অলরেডি তোদের গত বছর গ্রাফে শিখিয়েছিলাম ক্লাস 8 পড়ার সময়, সেই ভিডিও আছে, তাই তো? তাহলে এই পাশে এটা হচ্ছে ছোট সংখ্যা বড় সংখ্যা, তার মানে এই পাশে হচ্ছে 1/4, এই পাশে হচ্ছে 1/5, ভুল বললাম, 1/5 1/4, তাই তো? এটা দিয়েছি আমি 8 সেন্টিমিটার, প্রতি 1 সেন্টিমিটার অন্তর, ও সরি, তিনটে আছে না? হ্যাঁ, তার মানে না, এটা হবে না, এটা স্কেল ডাউন করে অনেকটা পরিশ্রম করতে হচ্ছে। দেখো টাইম নেই, পরে দেখাবো আমি এটাকে। 24, হ্যাঁ 24 দিয়ে আসে স্কেল ডাউন যদি করা হয়। তার মানে তুই প্রতি 0.8 তাকে তুই একটা ঘর নিবি, 0.8, তাহলে তোকে 2.4 যেটা হবে সেটা হলো টোটাল ডিসটেন্স। পরে বোঝাবো, এখন আর হারাচ্ছি না, ঠিক আছে? তো তোরা এটা এখন তুলবি, কপি করে নে। এটা কপি করে তোরা যেটা নিজেরা করবি, সংখ্যা রেখা স্থাপন আছে কেমন, সেটা হচ্ছে যে পেজ নাম্বার 6 উদাহরণ 21, পেজ নাম্বার 6 উদাহরণ 21। আজকে তোদের ক্লাসটাতে আমি আর বেশি কিছু করাচ্ছি না, বিকজ নেক্সট দিন তোদের এক্সাম আছে সূচক বা ইন্ডাইসিস থেকে, তাই আমি হোমওয়ার্কও দিচ্ছি না। এটা হোমওয়ার্কে করতে হবে না। আগে যে থিওরি পার্টটা আমি এক্সপ্লেন করেছি সেটা পরের দিন বইতে মার্ক করে দেবো, কোথায় কোথায় কি কি আছে তোরা পরের দিন মার্ক করে নিবি। শুধু তোরা যেটা করবি, লিসেন টু মি এভরিওয়ান, তোরা নিউ ব্যাচ যেহেতু, প্র্যাকটিস কি করে করতে হয়, পরীক্ষায় যদি সত্যি তুই পারফর্ম করতে চাস অনেস্টলি, চোখ যদি বলা অঙ্কগুলো তোর সব কটা অঙ্ক চেনা লাগবে, বিকজ অলরেডি করানো হয়েছে, কিছু অঙ্ক 2বার করে করানো হয়ে গেছে রিভিশনে, কিছু অঙ্ক রেফারেন্স করানো হয়ে গেছে। কিন্তু যদি তুই বলিস যে প্র্যাকটিস আমি প্রপার ওয়েতে কি করে করব এক্সামিনেশনে ভালো ফলাফল করার জন্য, দেন আই উড সে তোকে প্রতিটা অঙ্ক অ্যাটলিস্ট 2 থেকে 3 বার রাফ খাতায় লিখে প্র্যাকটিস করবি। আর রিপিট, লিখে প্র্যাকটিস করবি। যদি লিখে প্র্যাকটিস না করিস, তোর ব্যাপারটা কি, তোর অঙ্কগুলো সে না, বাট অঙ্কের ভেতরে ওই স্টেপগুলো ইন্ডাইসিস যখন করিয়েছিলাম, কোথায় কোথায় যে মার প্যাচগুলো ছিল, তুই কিন্তু পরীক্ষার হলে গিয়ে ওই জায়গায় এক্স্যাক্টলি হোঁচটটা খাবি, তোর কনফিডেন্স ড্রপ করবে এবং তুই আলটিমেটলি পারফর্ম করতে পারবি না। তো পারফর্ম যদি এক্স্যাক্টলি করতে চাস, পয়েন্ট করে নেওয়া কথাটা আমার, লিখে প্র্যাকটিস করতে হবে। আর তুই যদি আমাকে জিজ্ঞেস করিস যে কতটা ভালো করে করবো, অ্যাটলিস্ট 2 থেকে 3 বার প্রতি কটা অঙ্ক তোর খাতায় রাফে করবি, প্র্যাকটিস কর, রাফে, তাড়াহুড়ো করে রাফে প্র্যাকটিস করবি, অ্যান্ড দ্যাট ইজ গুড এনাফ। এক্সাম্পল থেকে অবশ্যই অঙ্ক থাকবে, এক্সাম্পল ভালো করে প্র্যাকটিস করে এসো। শেষের দিকে 3টে এক্সাম্পল আছে যেগুলো অলরেডি আমি করিয়েছি, যে ধরনের অঙ্ক আমি করিয়েছি, কেমন এক্সাম্পলগুলো প্র্যাকটিস করবে। ওকে, কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করে নেবে, এক্সাম্পলগুলো প্র্যাকটিস করবে, পরের দিন পরীক্ষা ভালো করে দেবে, একটা ডেডিকেটেড খাতা বানাবে এক্সামের জন্য। অল দ্য বেস্ট।